আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আলোচনা করতে চাই বাংলাদেশের এশিয়া কাপ মিশন নিয়ে। আলোচনাটা হবে এবং এই আলোচনায় সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল কোনো অ্যাওয়ে সিরিজ খেলবে কি না। আজকে থেকে যদি আপনি কাউন্ট করা শুরু করেন, এশিয়া কাপ শুরু হতে অথবা বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে ৪৫ দিনের অপেক্ষা। কেউ যদি একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ অসাধারণ খেলেছে, টি-20 সিরিজের প্রথম দুটো ম্যাচে জয় পেয়েছে, এটার বেসিক রিজনটা কি? কারণ হিসেবে খুঁজে পাবেন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ উইন। ওই টেম্পোটা, ওই মোমেন্টামটা বাংলাদেশ অনুবাদ করেছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এগেনস্ট পাকিস্তান। সো এই যে একটা টেম্পোর মধ্যে থাকা, ফ্লোর মধ্যে থাকা, মোমেন্টামের মধ্যে থাকা সেই দলটা যখন এখন থেকে প্রায় ১.৫ মাস পরে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে অথবা এশিয়া কাপ খেলতে নামবে, এই মুহূর্তের ফ্লোটা কি থাকবে? এই মুহূর্তের মোমেন্টাম কি থাকবে? বাংলাদেশ দল এই মুহূর্তে যতটা এনার্জাইজ, সেই সিচুয়েশনটা কি থাকবে? ডেফিনেটলি নট। খেলার মধ্যে বাংলাদেশ থাকবে না। এবং এই খেলার মধ্যে না থাকাটার মাঝখানের সময়টায় কোনো বাইলেটারাল অথবা ট্রাইনেশন সিরিজ আয়োজন করা যায় কিনা, এই আলোচনাটা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ্যে স্বীকার না করলেও সেই কর্মকাণ্ডটা তারা চালিয়ে যাচ্ছে ইন্টারনালি। আলোচনা বা টপ লাইন যেটা নিয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশ এশিয়া কাপের স্কোয়াড নিয়ে মোটামুটি একটা ভাবনা শুরু করেছে এবং সেই স্কোয়াডে বাংলাদেশ দলে ইন্টারেস্টিংলি এই যে ব্যাকআপ ওপেনার অথবা ৪ জন ওপেনার ক্যারি করার যে প্রবণতা, সেটা থেকে টিম ম্যানেজমেন্ট অবশেষে সরে আসতে চায়। সিলেকশন প্যানেল দলকে ভারী করার চেষ্টা করে মিডল অর্ডারকে যে হালকা করেছে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চায়, স্মার্ট ওয়েতে ডিসিশন মেক করতে চায়। চাকা অল ইন ওয়ানের মতো, যার স্মার্ট এনজাইম আর কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে ধবধবে পরিষ্কার মাত্র ৭৫ টাকায়। সো ওই জায়গাটায় বাংলাদেশ যদি ৪ ওপেনার মানে লিটনকে ইনক্লুড করে তানজিদ তামিম, পারভেজ ইমন, নাইম শেখ, লিটন কুমার দাস ওই তথ্য থেকে সরে আসে, তাহলে বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ পড়ছেন কে? দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কোয়েশ্চেন। এবং সেই প্রশ্নের উত্তরটা খুব সহজ, কিন্তু যদিও এটা এখন পর্যন্ত সর্বসম্মতিক্রমে ডিসাইডেড না, সেটা হচ্ছে নাইম শেখের বাদ পড়া মোটামুটি কনফার্ম। ব্যাকআপ ওপেনার হিসেবে ইন দ্যাট সিচুয়েশন কে খেলবেন? এটা একটা বড় প্রশ্ন। ধরেন কোনো কারণে হচ্ছে ইনজোর্ড হয়ে গেলেন আমাদের পারভেজ ইমন কিংবা হচ্ছে তানজিদ হাসান তামিম, সেই জায়গাটায় তাকে রিপ্লেস করবে কে? এই মুহূর্তে যারা বোদ্ধা রয়েছেন, যারা টেকনিক্যাল ইস্যুসে ডিসিশনস মেক করছেন, যারা নাইম অথবা ৪ জন ওপেনার খেলানো নিয়ে বিরক্ত, বাংলাদেশ দলের মিডল অর্ডারকে ফোকলা দেখেছেন, তাদের মতামত হচ্ছে লিটন কুমার দাস হোয়াই নট। ৩ থেকে ৪-এ প্রমোটর, ৩ থেকে 1 বা 2-তে যদি তিনি চলে যান, তিনি যদি ওপেনিং ব্যাটিং করেন, ইন দ্যাট পার্টিকুলার কেস বাংলাদেশ দলকে খুব খারাপ করবে। অলমোস্ট ওপেনেই নামতে হয় যে নাম্বার 3-তে খেলে। সো লিটন কুমার দাসই ব্যাকআপ ওপেনার হিসেবে এশিয়া কাপে যাচ্ছেন, নাইম শেখের জায়গা মোটামুটি হচ্ছে না। বাদ পড়ার লিস্টে আরো একজন রয়েছেন এবং তাকে নিয়েও আলোচনাটা যথেষ্ট স্ট্রংলি এই মুহূর্তে হচ্ছে, মেহেদী হাসান মিরাজকে নিয়ে। মেহেদী হাসান মিরাজ লাস্ট ম্যাচে তার কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল সেটা তিনি ফুলফিল করতে পারেননি। এখন একজন ক্রিকেটারকে আপনি এক ম্যাচে নামিয়ে দিয়েছেন, আগের 2 ম্যাচ খেলাননি, এসে তিনি অর্ধশতক করবেন, ১৭৪ ক্রস করে ৭৫ চেস করতে গিয়ে বাংলাদেশ দল পাওয়ার প্লেতে 2-3টা উইকেট হারিয়েছে, মেহেদী হাসান মিরাজ একলা জিতিয়ে দিবেন, এটা খুব অবান্তর চিন্তা। যারা এক্সপেরিমেন্টের কথা বলেছেন, মেহেদী মিরাজ যদি এখানে যদি 15 বলে 27 রানও করতেন, এশিয়া কাপে তাকে বাদ দেওয়ার চিন্তাটা তারা তারপরও করতেন। সো মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে। এই দুজন মোটামুটি নাইম এবং মিরাজ দল থেকে বাদ পড়ছেন কনফার্ম। কারা ঢুকছেন, কাদের নিয়ে ঢোকানোর আলোচনা, সেই আলোচনায় সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে আমরা সবাই জানি নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন, বিপিএল এ ভালো করেছেন, দলকে ফাইনালে তুলেছেন গ্লোবাল সুপার লিগে, সেখানটায় গায়ানার উইকেটে খুব বেশি করার কিছু ছিল না, তারপরও যতটুকু সম্ভব করেছেন। নুরুল হাসান সোহান সবাই সুযোগ পায়, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে, তিনি সব ফরম্যাটে ভালো করার পরে সুযোগ পান না। নুরুল হাসান সোহান যদি দলে ঢুকে যান, একটা টেকনিক্যাল ইস্যুস নিয়ে এই মুহূর্তে আলোচনাটা চরমে, সেটা হচ্ছে টিমে হয়ে যাবেন 3 উইকেট কিপার, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনিক। So in that particular case, Nurul Hassan Sohan is going to be the wicket keeping option. লিটন কুমার দাসকে আমরা দেখেছি যে জাকের আলী অনেক যখন ইনজোর্ড ছিলেন, স্পেশালি ইন দ্য 3rd টি-20, ওই সময়টাই কিন্তু তিনি জাকের আলী অনেককে দিয়ে কিপিং করিয়ে তিনি আউটসাইড ফিল্ডিং করেছেন। সো জাকের এবং আমাদের লিটন কুমার দাস ক্যাপ্টেন, তারা হয়তো এই জায়গাটা স্যাক্রিফাইস করবেন টু নুরুল হাসান সোহান, অ্যাজ হি ইজ দ্য বেস্ট উইকেট কিপার অফ বাংলাদেশ। তিনি করবেন সেই কিপিং এর কাজটা যদি তিনি
একাদশে থাকেন, স্কোয়াডে থাকছেন মোটামুটি নির্ধারিত। আরেকটা প্লেস নিয়ে খুব আলোচনা হচ্ছে যে মিডল অর্ডারে আরেকজন কে হতে পারে, যেহেতু আপনি তাওহিদ হৃদয়ের বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছেন, তিনি ফেল করেছেন, তাকে আপনি বাদ দেওয়ার একটা ডিসিশনে চলে গেছেন। সেই জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জোরালো আলোচনা রয়েছে, যিনি গ্লোবাল সুপার লিগে খেলেছেন, বিপিএল এ তিনি অনেকটা লেড অর্ডার, সামটাইমস মিডল অর্ডার, কখনো উপরে উঠে বিভিন্ন সময়ে খুব হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং একই সাথে তার যে ইন্টেন্ট ব্যাটিং এর, সেটা এই মুহূর্তে তরুণ বাংলাদেশের টি-20 দলে প্রয়োজন। সো মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান, যারা রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন, এই দুজন এশিয়া কাপে বাংলাদেশের অংশ হতে যাচ্ছেন, এটা মোটামুটি 90% ডান। এই ডিসিশন যদি মেক করা হয়, কিছু প্রশ্ন কিছু বিতর্ক থাকলেও আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি আ ভেরি গুড ডিসিশন। বাংলাদেশ দল সেক্ষেত্রে তাদের যে স্পিনিং অপশনস যারা রয়েছেন খুব বেশি পরিবর্তন আনবে না। তিনজন স্পিনার তাদের স্লটটা ফাইনাল করে ফেলেছেন। নাসুম আহমেদ এশিয়া কাপে থাকবেন, এটা নিয়ে কোনো ধরনের আলোচনা, ডাউট, বিতর্কের সুযোগ নেই। রিশাদ হোসেনকে আপনি রাখবেনই, বাংলাদেশের এই মুহূর্তে সিজন পারফর্মার, কনসিস্টেন্ট পারফর্মার, এবং লেগ স্পিন নিয়ে আমাদের যে স্বপ্নের জায়গাটা ছিল সেটা তিনি ফুলফিল করেছেন। শুরুর দিকে বলের উপর কন্ট্রোল কিছুটা কম ছিল, এখন তিনি অনেক কন্ট্রোলড বোলিং করেন। সো রিশাদ থাকবেন ডেফিনেটলি, এবং শাক মাহাদি। তো এই তিনজন থাকছেন, একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার, একজন বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ যিনি, এবং এর সাথে শামীম পাটোয়ারি যিনি স্কোয়াডে থাকবেন, 11-এও খেলবেন হোপফুলি, তার অফ স্পিনটাও আমরা কাজে লাগাতে পারবো। সো স্পিনিং অপশন নিয়ে কোনো প্রশ্ন নেই, পেস বোলিং অপশন নিয়েও খুব বেশি আলোচনার সুযোগ থাকছে বলে মনে হচ্ছে না, কারণ যে পেস ইউনিটটা শ্রীলঙ্কায় খেলেছে, যেই পেস ইউনিট মিরপুরে খেলেছে, দে আর ওভারঅল আমার কাছে মনে হয় যে বেশ সফল। সো সবচেয়ে আলোচিত নাম খালেদ আহমেদ, অসাধারণ বল করেছিলেন, সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার অফ গ্লোবাল সুপার লিগ, রংপুরকে অনেকগুলো ম্যাচে ক্রাঞ্চ মোমেন্টে জিতিয়েছেন, স্লগ ওভার্স গুলোতে কন্ট্রোলড বোলিং উইথ উইকেট টেকিং অ্যাবিলিটি আমরা দেখেছি। বাট খালেদ আহমেদকে ফাইনালি বাংলাদেশের স্কোয়াডে দেখার সম্ভাবনা কম। অলরেডি আপনার কাছে মুস্তাফিজ রয়েছে, দুবাই আবুধাবির উইকেট যে খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে সেটার কোনো সুযোগ নেই, বা সেটা এক্সপেকটেশনস এর মধ্যে আনার কোনো প্রয়োজন পড়ে না। সেখানটায় শরীফুল ইসলাম দুর্দান্ত কামব্যাক করেছেন একটা বিরতির পরে। তানজিম হাসান সাকিব, আপনি কাকে বাদ দিবেন? দেয়ার ইজ নো অপশন, অ্যান্ড আওয়ার বেস্ট বোলার তাসকিন আহমেদ ইজ দেয়ার। সো চারজন তো সেখানটায় রয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিনও যদি থাকেন। সো পেস বোলিং ডিপার্টমেন্টে ইউ আর হ্যাভিং 5 অপশন, 5টা অপশন আপনার কাছে থাকলে আপনি 6th অপশনের জন্য খালেদের কাছে যাবেন না। এবং আপনি যেহেতু মিডল অর্ডারকে আরো বেশি পোক্ত করতে চান, অপশনস বাড়াতে চান, মাহিদুল অঙ্কন অথবা নুরুল হাসান সোহানকে ড্রপ করে একজন পেসারকে ইনক্লুড করার চিন্তা আপনি করবেন না। সো দ্য নিউজ ফ্রম হিয়ার ইজ দ্যাট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর রাইট নাও লুকিং ফর ইন্টারন্যাশনাল সিরিজ, যেখানটায় বাংলাদেশ দল এই যে 1.5 মাসের গ্যাপ, সেখানটায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে একটু জ্বালিয়ে নিতে পারে কিনা, যেই মোমেন্টামটা পেয়েছে সেটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে যে আলোচনাটা হয়, এবং এই আলোচনার মোড়কে 4 জন ওপেনার নিয়ে বাংলাদেশ চায় মিডল অর্ডারকে ফোকলা করে, সেখান থেকেও টিম ম্যানেজমেন্ট সরে আসতে চায়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।